আসসালামু আলাইকুম, সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার ছোটো ভাইজানে আসছে, যাচ্ছি আমরা বন্ধু মিলে যাচ্ছি। ভিডিওটা দেখো, আমরা গাড়ি করে যাচ্ছি। ভাই ভাই ভিডিওটা ঘরে না দেখলে বুঝতে পারবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আজকে আমরা যাচ্ছি, ভাইজান আসছে, ছোটো ভাইজান আমার বন্ধু মিলে যাচ্ছে আমার গাড়ি করে। দেখতে পাচ্ছি জায়গাটা হেবি সুন্দর জায়গা। ভিডিওটা হেবি খুব ভালো লাগবে তোমাদের। ভিডিও না দেখলে বুঝতে পারবে না। এবার জায়গায় আসতে এই বেশ সুন্দর জায়গা দেখো যাচ্ছি। ভাইজান এখান থেকে আসবে, তুমি ভাইজান এখানে আসতে চাও। দেখো এই জায়গাটা ভাইজান আসবে, এখন আসার টাইম হয়ে গেছে। এখন আজকে ভাইজান আসবে এই জায়গাটা স্টেট দেখো। ভিডিওটা দেখতে বা ভিডিওটা তাড়াতাড়ি আমি চ্যানেল একটা সাপোর্ট করো ভাই। সাপোর্ট না করলে ভিডিও বানাতে পারছো না। একটু সাপোর্ট করো আমাকে, আমি সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো। ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। ভিডিওটা না দেখতে না পেলে ভিডিওটা কিছু বুঝতে পারবে না। আমার ছোটো ভাইজান কী বলবে শুনবেন। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা দেখে যাবে, ভাইজান কী বলেছে মন দিয়ে শুনবেন, ঠিক আছে? খুব ভালো লাগবে, এনজয় করবে ভিডিওটা। 2011 সালে বাংলার পট পরিবর্তন হয়েছিল। দীর্ঘ 34 বছর তৃণমূল সিপিএম এর বাংলায় পরিবর্তন এবং বলেছিল যে বাংলায় প্রতি বছর 2 লক্ষ বেকারের চাকরি দেব, কর্মসংস্থান হবে। আমরাও ভেবেছিলাম মানুষের কর্মসংস্থান হোক, মানুষের বাসস্থান হোক, মানুষের প্রত্যেকের জীবন জীবিকার উন্নতি হোক। সে কারণেই তো আমরা তাকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। দীর্ঘ 15 বছর হতে চলে একটা দল ক্ষমতায় আছে, কিন্তু বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টেছে, কিন্তু মানুষের দৈনন্দিন দশা পাল্টায় না। পাশাপাশি আমরা কি দেখলাম, 2014 সালে ভারতবর্ষের রাজনীতিতেও পরিবর্তন এসছে। বিজেপি নামক একটি সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষে এসছে এবং ইলেকশনে জয়যুক্ত হওয়ার আগে নরেন্দ্র মোদীও কিছু বক্তব্য রেখেছিলেন সারা ভারতবর্ষে। তিনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারে চাকরি দেব, ভারতবর্ষের কালা ধন নিয়ে আসব, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব। আজও পর্যন্ত ভারতবর্ষের বেকারত্ব যায়নি, 2 কোটি বেকারের চাকরি হয়নি, কালা ধন ফিরে আসেনি, বেকারত্ব ঘটেনি। এরপরে কি করলেন তিনি? ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করলেন। রাতের অন্ধকারে ভারতবর্ষের মানুষের মাথায় জিএসটি চাপিয়ে দিলেন সেন্ট্রাল হল থেকে। তিনি কি করলেন? নোটবন্দি করলেন, সারা ভারতবর্ষের মানুষকে রাস্তায় নামিয়ে দিলেন। এত কিছু দেখার পরেও 2016 সাল থেকে যা আব্বাস সিদ্দিকী বলে এসেছিল মমতা ব্যানার্জির বিষয়ে প্রত্যেকটা কথা কিন্তু মিলে যাচ্ছে। যারা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলেছিল তারা সব চিটিংবাজ হিসাবে প্রমাণ হয়েছে। টোটাল আব্বাস সিদ্দিকীর কথাগুলো মিলিয়ে দেখবেন, নওশাদ সিদ্দিকীর কথাগুলো মিলিয়ে দেখবেন, কোনোটাই তিনি সংবিধান বিরোধী কথা বলেননি, দেশ বিরোধী কথা বলেননি। সর্বসময় মানুষের হয়ে কথা বলে। তাই মমতা ব্যানার্জি যে নোংরামিগুলো আমাদের সঙ্গে করছে, আব্বাস সিদ্দিকী আমাদেরকে, নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে একটু তো ভাবি একটু ঘুরিয়ে আসি বা জায়গাটা সুন্দর জায়গা, ভালো লাগলো জায়গাটা ঘুরিয়ে দেখলাম। মসজিদ এমন সুন্দর করেছে, এখানে হেভি সুন্দর জায়গা ভাই। ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তোমাদের একটু সিনেমা শট দেখাই, ভিডিওটা দেখো। কেন শুভেন্দু অধিকারীর কথা বারবার বলছি? একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমাদের ওয়াকফ সম্পত্তি দখল করতে চাইছে। আমার নওশাদ সিদ্দিকী বলেছে হিন্দুদের যে আমাদের দেবত্বের সম্পত্তি
এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এই ভারতবর্ষের ঐতিহ্য সেদিনকে আমরা দেখেছিলাম 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হতে। সেদিনকে আমরা দেখলাম সারা ভারতবর্ষে আগুন জ্বলছে, গুজরাটে আগুন জ্বলছে, উত্তরপ্রদেশে আগুন জ্বলছে, বিহারে আগুন জ্বলছে, ঝাড়খণ্ডে আগুন জ্বলছে, আপনার উড়িষ্যাতে আগুন জ্বলছে, সারা ভারতবর্ষে তখন আগুন জ্বলছে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকে ছোট ছিলেন, তারা হয়তো অনেকে জানেন না, কিন্তু আমার বয়োজ্যেষ্ঠ যারা চাচারা আছেন, যারা কাকারা আছেন, 1992 সালের ঘটনায় আমাদের সেদিনকে ভয়ে আমরা জবুথবু হয়ে গেছিলাম যে এই বাংলাতেও হয়তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে। কিন্তু যে কথাটা বললে নয়, বলতেই হয়। সেদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সেদিনকে আমার দাদুরা রেডিওর বার্তায়, এত ফোন ছিল না, এত টেলিফোন ছিল না, এত আপনার টিভি ছিল না, এত মোবাইল ছিল না, সেদিনকে রেডিওর বার্তায় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেদিনকে বার্তা দিয়ে দিয়েছেন, আমি আমার পুলিশকে বলে দিয়েছি যে দাঙ্গাবাজরা কখনো তৃণমূল হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো কংগ্রেসি হতে পারে না। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি, যদি এলাকায় মহল্লায় কেউ দাঙ্গা করতে আসে, আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। সেদিনকে আমরা দেখেছিলাম আমার বাবা, আমার কাকা, আমার চাচের পাড়ার আমার চাচারা, নেতা কেতাদেররা যারা দুর্নীতি করেছে, চাকরি চোরগুলোকে বাঁচানোর জন্য পকড়ে বিজেপিকে দিকে নিয়ে আসছে। এগ্রিমেন্ট হোক, কত অসুবিধা আছে নাকি রে ভাই? আমার সাথে কারা সহমত, হাত তুলুন তো। পিছনে যারা আছেন, উপরে যারা আছেন, হাত তুলে রাখুন। তাহলে এগ্রিমেন্ট হবে তো নাকি? এগ্রিমেন্ট যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে, এগ্রিমেন্ট করুক। একদিকে বড় ভাগে রামদাস সিদ্দিকী সই করবে, অপরদিকে মমতা ব্যানার্জি সই করবে। আইএসএফ যদি ভোট ভোটে বিজেপিকে নিয়ে আসে, তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে আইএসএফ মেনে নেবে। কিন্তু এই কাগজে লিখে রাখতে হবে, যদি তৃণমূলের ভোট পেতে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে কিন্তু তৃণমূলকে মেনে নিতে হবে। চলো, যদি সৎ সাহস থাকে, সত্যিকারের অর্থে যদি বিজেপির বিরুদ্ধে আপনি লড়াই করতে চান, আপনারা সই করুন। আর আমাদের বুকে বল আছে, আমাদের জীবন দিয়ে হলে এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা আটকাতে চাই। আমরা সই করতে একটাই সেকেন্ডও পিছপা হব না। আজকের পর থেকে যদি কথা বলবেন তো, ভোট কেটে আইএসএফ বিজেপি আনতে চাইছে, আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে, বলেন চলো ভাই সই হয়ে যাক। দেখছো ভাইজান কি বলছেন, শুনতে পাচ্ছ ভিডিওটা কি বলছে ভাইজান? এখান থেকে ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটা সাপোর্ট করো। এর থেকে